প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। ভারতে সম্প্রতি দিল্লিতে একটি সর্বদলীয় সভা হলো। সেই সর্বদলীয় সভায় ভারতের সরকারি দল, বিরোধী দল এবং সংসদে যে সমস্ত দলের প্রতিনিধি রয়েছে তারা বিভিন্ন বড় বড় আঞ্চলিক দল সকলেই মিলেই একটি সর্বদলীয় সভা হয়েছে। এমনই সর্বশেষ সর্বদলীয় সভা হয়েছিল সিঁদুর অভিযানে। পাকিস্তানের সঙ্গে যেটি যুদ্ধ সূচনা হয়েছিল, পরে যুদ্ধ আর হয়নি দুদিন পর। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2024 সালে 5 আগস্ট ভারতে যান, তারপর সর্বদলীয় একটি সভা হয়েছিল। এরপর এই সপ্তাহে আবারও একটি সর্বদলীয় সভা হলো। কি হলো আলোচনায়, কে আসলো আলোচনায়, এ নিয়েই কথা বলবো। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, ভারতের রাজনৈতিক বা সরকারের অবস্থান নিয়ে বাংলাদেশের উৎসুকেরও কমতি নেই। ভারত সরকার তাদের আভ্যন্তরীণ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা কিন্তু সর্বদলীয় সব দলকে ডেকে সভা করেন। এটাই কিন্তু প্রথা, এবং এটা সবসময় যখনই ভারত বড় কোনো সিদ্ধান্ত নিতে যায়, যখন বড় কোনো সমস্যায় পড়ে, বা যখন বড় কোনো বিজয় অর্জন করে, তখন কিন্তু তারা সর্বদলীয় সভা ডেকে সিদ্ধান্তগুলি নেয় পরবর্তী কর্মসূচি কি হবে। সেই লক্ষ্যেই আমি যেটা আগেই বললাম, ভারতে অপারেশন সিঁদুর যখন পাকিস্তানের সঙ্গে ভীষণ উত্তেজনা, তারা পাকিস্তানের ভিতরে গিয়ে একেবারে সিঁদুর অভিযান চালিয়ে তাদের এয়ারপোর্ট থেকে শুরু করে অনেকগুলি জঙ্গি ডেরা পর্যন্ত তারা ধ্বংস করে এসেছিল। সিঁদুর যে যুদ্ধটা বোধহয় চলেছিল প্রায় 24 ঘন্টা, বা আর হয়তো আর একটু বেশি হবে। তারপর সেটা আন্তর্জাতিক এবং তাদের দেশীয় এবং পাকিস্তান ভারতের সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের সমঝোতা, যেভাবেই হোক যুদ্ধটি থেমেছিল। এই যুদ্ধের আগে একবার সর্বদলীয় সভা হয়, আবার এর আগেও সর্বদলীয় সভা একবার হলো। সেটা হলো ভারতে 5 আগস্ট বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীর সরকার একটি সর্বদলীয় সভা ডেকেছিলেন। সেই সভায় মোটামুটি ভাবে হাসিনাকে ভারতে আশ্রয় দানের বিষয়টি তারা সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। সে কারণে সেই মিটিংটি তখন হয়েছিল। তো এবার যখন মিটিংটি হলো, আমি চারিদিক থেকে এমনকি সোশ্যাল মিডিয়া এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা খুবই উজ্জীবিত। আওয়ামী লীগ মনে করছে, যেহেতু শেখ হাসিনা কদিন আগেই এনডিটিভিতে বলেছেন সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরের ভিতরেই দেশে যাবেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতারাও বলছে, আওয়ামী লীগ দেশেও আওয়ামী লীগ জটিকা বিভিন্ন ধরনের মিছিল করছে। আওয়ামী লীগের গড়ে ফেরা নিয়ে বেশ আলোচনা সর্বত্র, দেশে বিদেশে, জাতীয় টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা। আমি দুদিন যাবৎ সেটা শুনছি। শোনার পরে আমারও একটু কিউরিয়াসিটি হলো যে দিল্লির সর্বদলীয় মিটিংটিতে কি হলো, যেহেতু কর্মসূত্রেই সাংবাদিকতার কারণেই ভারতের দিল্লিতে আমাদের সাংবাদিকরাও রয়েছেন, যাদের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা হয়।
তাদের কাছ থেকে একটু খবর নেওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ এই খবরটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত ডিমান্ড। ডিমান্ড এই কারণেই, কারণ আওয়ামী লীগ যেভাবে প্রচারণা চালাচ্ছিল যে এই আলোচনায় শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারটা নিয়ে হয়তো আলোচনা হবে, ব্লা ব্লা ব্লা, এই সমস্ত, তো স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন উঠতে পারে। আর সেটা অন্য কারণেও হইতে পারে, যেটা হলো যে যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং তিনি টিভিতেও সাক্ষাৎকারে বলেছেন তিনি দেশে ফিরবেন, ডিসেম্বরেই দেশে ফিরবেন। এমন হইতে পারে তিনি দেশে এসে অ্যারেস্ট হবেন, হইতে তো পারে। আর আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা আসবে এই খবরে, আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে কিন্তু ভয়ভীতির কোনো অভাব নেই। সকলের মাঝে একটা আতঙ্ক, ভয় রয়েছে তাদের মাঝে। এই জন্য দেশে ওই ব্যাপারটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। এনসিপি তারা আলোচিত হচ্ছে। এই যে দেখুন এখন হাদি হত্যা, হাদিকে যারা হত্যা করেছে বলে কথিত, তারা তো দিল্লিতে, তারা ধরা পড়েছে ভারতে। বাংলাদেশে যে হাদি অনুসারীরা কিন্তু এখন আর হাদির কথা বলে না, হাদি হত্যার বিচারের কথা বলে না, এনসিপিও কিন্তু বলে না। কারণ ওরা মনে করে যে কেঁচু করতে গিয়ে যদি আবার কেউ টু বেরিয়ে পড়ে, আমাদের দেশে বলে না যে কেঁচু করতে ব্যাং বেরিয়ে পড়ে, তো এরকম যদি হয় তো এখন বলে না কেন এই জামাত ইসলামী, নাসিরুদ্দিন পাটোয়ারিরা তো কান্নাকাটি করে একেবারে, কি বলবো, কুমিরের কান্নাই মনে হয়েছে আমার কাছে। এই হাসনাত আব্দুল্লাহ, তার কাদাকাটি শেষ নাই। অথচ না হাদি তাদেরকে পছন্দ করতো, না তারা হাদিকে পছন্দ করতো, না হাদি তাদের সঙ্গে 4 জুলাইয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল। হাদির কিছু ভিডিও ক্লিপ যদি আপনারা দেখেন, হাদি কিন্তু পরিষ্কার বলেছে যে এই ছেলেগুলি ওরা কিভাবে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওরা যে এত হতদরিদ্র ছিল, ওরা কিভাবে পয়সা কামিয়েছে, রাতারাতি কিভাবে তারা সুন্দর সুন্দর গাড়ি বাড়ি হোটেল, সুন্দর বেশভূষা, জাতীয় সংসদ সদস্য, সবই তারা পেল। যাই হোক প্রিয় দর্শক, সেটা বিষয় না। তা দিল্লির আলোচনাটা নিয়ে যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই, আওয়ামী লীগ সবসময় ভারতের দিকে তাকিয়ে থাকার একটি অবস্থান লক্ষ্য করা যায়। আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াও যদি আপনারা দেখেন, তাদের যে প্ল্যাটফর্ম, আওয়ামী লীগের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা দেখবেন প্রচন্ডভাবে ভারত নির্ভর তাদের চিন্তা চেতনা ভাবনা জন্য, সবকিছুই ভারত তাদেরকে করে দিবে, তাদের কিছু করতে হবে না, ভারত তাদেরকে করে দিবে। শেখ হাসিনা নিয়ে ভারতের সাংবাদিকরা কিন্তু অনেক গুজব ছড়ায়, অনেক। কারণ ওরাও খুব ভালো করেই জানে শেখ হাসিনা নিয়ে কথা বললে, শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো বানাওয়াট কাহিনীও বলা যায়, আওয়ামী লীগ উজ্জীবিত হবে, তাদের ভিউয়ার বাড়বে, সেই ধান্দাটা কিন্তু ভারতীয় সাংবাদিকরা করে ইদানিং। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা গেল আছে কত 2 বছর, এই 2 বছরে আপনারা কতবার শুনেছেন তিনি আয়সা পড়তেছেন, তিনি চুপ করে ঢুকে পড়বে, তিনি বুরকা পরে ঢুকে পড়বে, তিনি ওইদিকে চলে যাবেন, ওইটা হচ্ছে এই আন্দোলন হয়ে যাচ্ছে, আর আগামী সপ্তাহে আয়সা পড়তেছেন, কতদিন শুনছেন? ওইটা বাঘ বাঘ আর রাখালের গল্প শুনছেন, প্রতিদিনই চিৎকার করে বাঘ আসছে বাঘ আসছে। পরে আসল বাঘ যেদিন আসলো তাকে কেউ রক্ষা করতে এলো না। তো আমাদের দেশে হাসিনা ঢুকে পড়তেছে, বাঘ আসছে বাঘ আসছে, আমরা বহুদিন ধরেই শুনছি না। এই কথাটা এই কারণেই বললাম, রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন। আর সেই ভূ রাজনীতি যেটা আঞ্চলিক রাজনীতি, অফকোর্স শেখ হাসিনার বিষয়টি কিন্তু শুধু বাংলাদেশের হাতে না, শুধু ভারতের হাতেও নয়। শেখ হাসিনা ইস্যুটি বলতে গেলে এখন গ্লোবাল। শেখ হাসিনাকে নিয়ে ভাবছে আমেরিকা, শেখ হাসিনাকে নিয়ে ভাবছে জাতিসংঘ, শেখ হাসিনাকে নিয়ে ভাবছে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, সমস্ত দেশগুলি। আর উনি তো ভারতে বসে আছেন, ভারতের মাথা ব্যথা তো হয়তো আরো বেশি থাকার কথা। আমার দেশে যদি একজন লোক, যার কারণে তিনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের সঙ্গে আমার বিপুল বাণিজ্য সম্পর্ক থেকে শুরু করে বন্ধুত্বের সম্পর্কের যদি অচল অবস্থা তৈরি হয়, তাহলে আমি স্বাভাবিকভাবে নিরাপদ থাকার চেষ্টা করব। সেটাই তো, এই ধরনের অ্যাটিটিউড ভারতে থাকতে পারে। কিন্তু ভারত যেহেতু ভারত,
সেটার অর্থ যে ভারত সবসময় মানবিক দিকটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ইভেন হোক তার শত্রু। তার শত্রুও যদি ভারতের কাছে আশ্রয় প্রার্থনা করে, ভারত তাকে আশ্রয় দেয়। শেখ হাসিনাকে সেদিন ভারতের আশ্রয় দেওয়ার কারণটি শুধু শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল তাই নয়, কারণটি অনেকটাই মানবিক। এই মানবিকতার কারণেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। আর এই আশ্রয় দেওয়াটা, সেটা যে ভারত গায়ে পড়ে বলেছে আমাকে দিয়ে আমি নিয়ে যাচ্ছি, তা নয়। বাংলাদেশের সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থেকে শুরু করে সকলের নেগোসিয়েশন, সকলের আলাপ আলোচনার মাধ্যমে একেবারে যেন রাষ্ট্রীয়ভাবে বিদায়, বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে, পরে প্লেনে চলে যাওয়া, সবগুলি বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন করেছে। তাই যারা অনেকেই বলে না শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি কিন্তু কখনো এই জিনিসটাকে বলতে চাই না বা বিশ্বাসও করি। তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা একেবারে দিনের দুপুরে রুদ্রর ঝলমল আলোতে বাংলা, হয়তো তিনি নিজে বলছেন বিদায় নিতে চাননি, বাধ্য হয়েছেন। বাধ্য হোক আর আর জোর করে তাড়ানোই হোক, তিনি দিন দুপুরে বাংলাদেশের আর্মি এবং ভারতের অফিসিয়ালের সমঝোতার মাধ্যমে ভারতে গিয়েছেন। তিনি পালিয়ে যাননি। পালিয়ে যাওয়া শব্দটা শেখ হাসিনার ব্যাপারে যারা বলেন সেটা ভুল। তিনি হয়তো চলে যেতে বাধ্য হয়েছেন। হয়তো সেনাবাহিনী বলছে আপনি এখানে থাকলে পরে আপনাকে মেরে ফেলবে, আপনাকে যেতে হবে, আমরা আপনাকে রক্ষা করতে পারবো না, তাই তো হয়েছে। হয়তো রক্ষা করতে পারতো, তাও তবু তারা চাচ্ছে ঝামেলা চলে যাক, এটাও তো হইতে পারে। না হয় সেনাবাহিনী পারে না, সেনাবাহিনী যুদ্ধ করে এক আরেক দেশ দখল করতে পারে, সেনাবাহিনী যুদ্ধ করে জয় লাভ করতে পারে, পরাজিতও হতে পারে, সেটা হয় সবসময় তো না। তো সেনাবাহিনী একজন ব্যক্তি, একটা রাষ্ট্রপ্রধানকে রক্ষা করতে পারে না, এটা বললেই হলো। তর্কের খাতিরে ধরে নিলাম তারা রক্ষা করতে পারবে না বলেই তিনি ভারত গেছে দিন দুপুরে, রাতেও না, সেনাবাহিনীর হেলিকপ্টারে। তাই আপনারা যারা শেখ হাসিনা পালিয়ে গেছে বলেন, সেটা অভিধানিক অর্থে ভুল। সেই ভুলটি হয়তো বলা উচিত নয় আমি মনে করি। যাই হোক, এখন আসুন আওয়ামী লীগের প্রশ্ন, যেটা বলছিলেন। আওয়ামী লীগের একটি অতি বাড়াবাড়ি নেতা কর্মীদের সবসময় লক্ষ্য করা যায়। এই যে শেখ হাসিনা দিল্লির বৈঠক নিয়ে অনেক গুঞ্জন, অনেক আওয়ামী প্ল্যাটফর্মে অনেক কথাবার্তা, কিন্তু আমরা সর্বশেষ দিল্লি থেকে যতটুকু খবর পেয়েছি সেটি হলো ভারতের বর্তমান যে সংকট, সংকট বলতে ভারত একটি ত্রিমুখী আন্তর্জাতিক যে সিচুয়েশনে রয়েছে, সেটি যেমন একদিক দিয়ে পাকিস্তান, অন্যদিকে চীন, একদিক দিয়ে আমেরিকার সঙ্গেও সম্পর্কের উঠানামা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে, ইরানের সঙ্গে, এই যে গ্লোবাল জিও পলিটিক্স নিয়ে ভারতের যে অবস্থান, সেই অবস্থান, ভারত মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। ভারত কোনো জিনিস স্বৈরাচারী ভাবে করে না। ভারতের সরকার সবসময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সর্বদলীয় মিটিং করে, সেটা সেই নেহেরুও করেছেন, ইন্দিরা গান্ধীও করেছেন, পরবর্তীতে যত প্রধানমন্ত্রী আছে, অটল বিহারী বাজপেয়ী করেছেন, মোদী করেছেন বা করছেন। এইটা ভারতের প্রথা। এমনটি আমাদের দেশে হয় না, হওয়ার সুযোগ আছে, কিন্তু আমাদের দেশে একে অপরকে সহ্য না করার যে প্রবণতা, ব্যক্তিগত একে অপরকে না দেখার যে প্রবণতা, সেই প্রবণতাকে তারা রাষ্ট্রীয় জীবনেও প্রতিফলন ঘটায়, যে কারণে তাদের বিবাদ কোনোদিনই শেষ হয় না। কিন্তু ভারত গণতান্ত্রিক দেশ, সেখানে সেই পরিস্থিতি নেই। তো ভারতের যে এই প্রেক্ষিতে যে মিটিং দিল্লিতে ছিল, সর্বশেষ পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, দেখুন, অনেক ধরনের সাংবাদিক
রয়েছে, যারা ইনিয়ে বিনিয়ে মন গড়া ভারতেরই রয়েছে। এবং ওরা বাংলাদেশ প্রসঙ্গটা আসলে আরো বেশি করে এগুলি করে, কারণ ওই যে বললাম আপনাকে, ওরা জানে যে এতে করে বাংলাদেশে ভিউয়ারদের তাদের পাওয়া যাবে। এবারের যে মিটিংটি হয়েছে সেই মিটিংটি ছিল মূলত আন্তর্জাতিক প্রেক্ষাপট, বিশেষ করে এই মিটিংয়ে ভারত পাকিস্তান রিলেশন, পাকিস্তান আফগানিস্তান, ভারত মধ্যপ্রাচ্য, ভারত ইসরায়েল, ভারত আমেরিকা, ভারত চীন, মূলত এই সমস্ত বিষয় নিয়েই সিদ্ধান্ত, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু খুব বেশি বাইরে আসেনি। সাংবাদিকরা যতটুকু জানতে পেরেছে, মানে এই আলোচনা, এই আলোচনায় ডোমেস্টিক অর্থাৎ আভ্যন্তরীণ কোনো ইস্যু আলোচনায় আসেনি। পুরা আলোচনা জুড়ে ছিল আন্তর্জাতিক সিচুয়েশন, যে সিচুয়েশনগুলি ভারত এখন ফেস করছে বিভিন্ন পর্যায়ে। এবং এই আলোচনায় শেখ হাসিনা প্রসঙ্গই আসেনি। যতটুকু আমরা জানতে পেরেছি, আলোচনায় শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশ প্রসঙ্গে আসেনি। বাংলাদেশ প্রসঙ্গে নিশ্চয়ই এসেছে, কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রসঙ্গ নয়। কারণ বাংলাদেশের চীনের সঙ্গে সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, বিভিন্ন সমঝোতা স্বাক্ষর, মৌস্বাক্ষর, এই সমস্ত কারণে ভারত উদ্বিগ্ন বলার তো অপেক্ষা রাখে না। সেদিকে পাকিস্তান ভারত সম্পর্কে উত্তেজনা সবসময় রয়েছে। পাকিস্তান, টার্কি, চায়না, বাংলাদেশ মিলে আরেক ষড়যন্ত্র হচ্ছে, সেটাও ভারত টের পেয়েছে। পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম, সেটাও ভারত সহ্য করতে পারছে না। মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের বিশাল বাণিজ্য, ইরানের সাথে ভারতের খুবই সুসম্পর্ক, পাশাপাশি ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যে এক টানাপোড়েন তৈরি হয়েছে, সেটাই ছিল গত সর্বদলীয় সভার বিষয়বস্তু। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।